নমস্কার, আমি তুফান। অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের লুসেন্ট সিরিজের ক্লাস 2। আজকে আমরা আবার 25টা প্রশ্ন আলোচনা করব ফিজিক্সের মেকানিক্সের ওপরই। তো আজকের ক্লাস শুরু করা যাক। চলে আসি প্রথম প্রশ্নে। বলছে এসআই ইউনিট অফ লুমিনাস ইন্টেন্সিটি মানে কি? এসআই ইউনিট জিজ্ঞেস করেছে কিসের? লুমিনাস ইন্টেন্সিটি অর্থাৎ আলো তীব্রতার। অপশন এ বলছে লুমেন, অপশন বি বলছে লাক্স, অপশন সি বলছে ক্যান্ডেলা আর অপশন ডি বলছে ওয়াট। কি হয়ে যাবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্যান্ডেলা। তাহলে লুমিনাস ইন্টেন্সিটির এসআই একক কি হয়? ক্যান্ডেলা। আর ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে পাওয়ারের একক অর্থাৎ ক্ষমতার একক। বোঝা গেছে? চলে আসি পরের প্রশ্ন। পারসেক ইজ দ্য ইউনিট মেজারমেন্ট অফ মানে কি? পারসেক দিয়ে কোন জিনিসটাকে মাপা হয়? অপশন এ বলছে ডেন্সিটি অফ স্টার্স মানে হচ্ছে নক্ষত্রদের ঘনত্ব, অপশন বি বলছে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স অর্থাৎ যে মহাকর্ষীয় দূরত্ব আছে সেইটা, অপশন সি বলছে ব্রাইটনেস অফ হেভেনলি বডিজ মানে যে মহাকর্ষে যে বিভিন্ন বস্তু আছে তাদের ঔজ্জ্বল্যতা মাপার জন্য, আর অপশন ডি বলছে অরবিটাল ভেলোসিটি অফ জায়ান্ট স্টার্স মানে হচ্ছে বড় বড় যে নক্ষত্র আছে তাদের কক্ষপথের গতিবেগ সম্বন্ধে। তাহলে পারসেক দিয়ে আমরা কি মাপি? অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স। অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স দিয়ে কি মাপা হয়? যে মহাজগতে বা অর্থাৎ মহাকর্ষে যে কোনো দুটো বস্তুর মধ্যে কি মাপা হয়? দূরত্ব। সেটা কি দিয়ে মাপা হয়? অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স। তার একটা একক কি হচ্ছে? পারসেক। বোঝা গেল? এই পারসেক অনেক বড় একক। আমরা এক লাইট ইয়ার তো আমরা জানি অনেকটা হয়, কিন্তু এ হচ্ছে 3.26 লাইট ইয়ার। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এক পারসেক কত হয়? 3.26 লাইট ইয়ার। আর লাইট ইয়ার কত হয়? লাইট ইয়ার হয় 9.46 ইন্টু 10⁻15 মিটার। বোঝা গেল? তো এটাকে আমরা অনেক সময় এইভাবে 9.46 টাকে 10 ধরে নেওয়া হয়, তো 10 ইন্টু 10⁻15 সমান 10⁻16 হিসাবেও কোথাও কোথাও থাকে, 10⁻16 হিসাবেও। বোঝা গেল? তাহলে 1 লাইট ইয়ার মানে এত মিটার, এত, তার আবার 3.26 গুণ হবে। বোঝা গেছে? আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে যদি বলি তাহলে কত হয়ে যায়? এক পারসেক সমান হয় 2.062 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। বোঝা গেল? এতটা হয়। তাহলে আর এমনি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত? 1.496 ইন্টু 10⁻11 মিটার। বোঝা গেছে? তো তার আবার এতটা গুণ। তাই পারসেক অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স মাপা হয়। তো সেই ডিস্টেন্সের একটা বড় একক হচ্ছে এই পারসেক। বোঝা গেল? চলে আসি পরের প্রশ্ন। When a car starts suddenly from rest মানে স্থিরাবস্থা থেকে যখন একটা গাড়ি হঠাৎ করে চলতে শুরু করলো, the people sitting inside the car মানে ওই গাড়ির মধ্যে বসে থাকা মানুষজন moves backwards মানে কি? পেছন দিকে হেলে যায়। The event is an example of এই যে ঘটনাটা এটা কিসের উদাহরণ? অপশন এ বলছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র, অপশন বি বলছে নিউটনস সেকেন্ড ল অফ মোশন অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নাকি অপশন সি বলছে নিউটনস থার্ড ল অফ মোশন অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র, আর অপশন ডি বলছে কি নান অফ দিস। তাহলে কি হয়? যে কোনো একটা ব্যক্তি এরকম বসে আছে, তো এই কোথাও বাসের সিটে বসে আছে, তো সেই বাস বা যে কোনো একটা গাড়ি, তো হঠাৎ করে যখন গাড়িটা এরকম চলতে শুরু করলো, তখন কি হলো? তখন হচ্ছে ব্যক্তিটা পেছন দিকে হচ্ছে ঝুঁকে পড়লো। কেন হয়? এটা হয় এই ব্যক্তিটা প্রথম কি অবস্থায় ছিল? গাড়ির মধ্যে স্থির অবস্থাতেই তো ছিল। তার মানে এর মধ্যে তখন কি ছিল? স্থিতি জাগ্রত। এবার এই ব্যক্তির যে পা, সেই ব্যক্তির পা কার সাথে কানেক্টেড? গাড়ির সাথে। তো এই যে অংশগুলো গাড়ির সাথে কানেক্টেড সেই অংশগুলো কি হয়েছে? যেই গাড়ি চলতে শুরু করেছে সাথে সাথে সেই অংশগুলোও ওই গাড়ির সাথে এগিয়ে গেছে। কিন্তু
ওপরের যে অংশটা যেটা হচ্ছে এই গাড়ির সঙ্গে কোনো যোগাযোগই নেই, কানেকশন নেই, তারা কি করেছে, তারা সাথে সাথে ওইটার সাথে মানিয়ে নিতে না পারে তারা পেছনের দিকে খানিকটা ঝুলে পড়েছে। বোঝা গেল? তাহলে এই যে ঘটনাটা, এটা কি হচ্ছে, এটা আমরা কোন গতিসূত্র থেকে পাই? নিউটনের প্রথম গতিসূত্র থেকে। নিউটনের প্রথম গতিসূত্রে কি বলা হয়, যদি কোনো একটা স্থির বস্তু আছে, তো সেই স্থির বস্তুটাকে যদি কোনো বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ না করা হয়, তাহলে ওই স্থির বস্তুটা চিরকাল স্থিরই থেকে যাবে। আর যদি কোনো গতিশীল বস্তু আছে, সেই গতিশীল বস্তুটা যদি একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে যাওয়া শুরু করে, তাহলে তার উপরেও যদি কোনো রকম ফোর্স অ্যাপ্লাই না করা হয়, তাহলে সে সবসময় ওই ফোর্স, ওই ভেলোসিটি নিয়েই এগোতে থাকবে। বোঝা গেল? আর তার অভিমুখ কোন দিকে হবে, যেদিকে এই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে? তো এইটা থেকে কি বলা যায়, যে যে বস্তুটা স্থির আছে সেই বস্তুটার মধ্যে স্থিরের সাথে কি হবে, স্থিতি, মানে তার মধ্যে একটা স্থিতি জাড্যের তৈরি হলো, তার সবসময় শান্ত থাকারই ইচ্ছা। আর যে হচ্ছে গতিতে আছে, তাহলে তার মধ্যে কি হচ্ছে, গতিজাড্য হচ্ছে। বোঝা গেল? তাহলে গাড়ি যখন চলতে আরম্ভ করলো, তখন এর যে অংশগুলো গাড়ির সাথে কানেক্ট ছিল সেই অংশগুলো চলতে শুরু করেছিল, অসুবিধা হয়নি। কিন্তু ওপরের যে অংশটা সেটা গাড়ির কোনো অংশের সঙ্গে যুক্ত ছিল না, সেই কারণে ওর মধ্যে তখনও স্থিতজাড্য থাকছিল, যে কারণে ও পেছনে থাকার চেষ্টা করছিল। বোঝা গেছে? পরের প্রশ্ন, ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ, মানে রোধের একক কি? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, নাকি ভোল্ট স্কোয়ার ইন্টু অ্যাম্পিয়ার, নাকি ভোল্ট বাই অ্যাম্পিয়ার, নাকি অ্যাম্পিয়ার বাই ভোল্ট? রোধের একক কি হয়? রোধের একক তো এমনি হয়, আমরা জানি ওহম। ঠিক আছে? তো একটা সূত্র আছে V is equal to IR, তাই না? তাহলে আমরা এই সূত্রটাকে এভাবে লিখতে পারি R is equal to V by I, তাই না? তাহলে V সমান কত? V হচ্ছে ভোল্ট বাই অ্যাম্পিয়ার। এই তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। আর তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। বোঝা গেছে? তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর যদি ওহম থাকতো তাহলে ওহম হতো। SI ইউনিট অফ সারফেস টেনশন মানে কি? সারফেস টেনশনের SI ইউনিট কি? তো কি হয়, যে আমরা যে কোনো সারফেস টেনশনটা কি? সারফেস টেনশন আসলে একটা বল, সোজা কথায়। যে বলটা কি করে, যে কোনো একটা লিকুইড আছে, সেই লিকুইডটাকে ওকে যতটা ছোট ফর্মে ফেরানো যায় এই গোলাকারে। বোঝা গেল? মানে আমরা যদি একটা কাল্পনিক রেখা কল্পনা করি, তাহলে এখানে যে কণাগুলো আছে, এখানে যে কণাগুলো আছে, এখানকার যে কণাগুলো, এরা যেন সবসময় এই রেখাটার দিকে, এই দাগটার দিকে সবসময় কি হচ্ছে, যেন আকর্ষিত হচ্ছে, একে টানছে, একে টানছে, যেন এখান থেকে আকর্ষিত হচ্ছে, হয়ে কি করছে, একটা গোলাকার শেপে আসার চেষ্টা করছে। গোলাকার শেপে ক্ষেত্রফল সব থেকে কম হয়, তো যতটা কম জায়গা জুড়ে ওরা বিস্তার করতে পারে সেই জায়গায় আসার চেষ্টা করছে। এই যে বলটা, এই বলটাকে কি বলা হয়? সারফেস টেনশন। বোঝা গেছে? এর একক কি হয়? এর একক হয় নিউটন পার মিটার। মানে এই যে কাল্পনিক যে রেখাটা, এই কাল্পনিক রেখাটার উপরে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, এটা ধরো টোটালটা কত? 5 মিটার। তো যদি 5 মিটার হয়, তার মধ্যে এই যে 1 মিটার, এই 1 মিটারটা কি হচ্ছে, এই 1 মিটারের উপরে প্রযুক্ত যে বলটা, সেটাকেই আমরা কি বলছি? সারফেস টেনশন। ক্লিয়ার? তাহলে এই যে নিউটন বাই মিটার, তাহলে আমি বললাম 1 মিটার, তাহলে 1 মিটার যদি নেই তাহলে কি পড়ে থাকে? শুধুমাত্র নিউটন, তাই না? তাহলে নিউটন কিসের একক? ফোর্সের একক। তার মানে যে বলটা তৈরি হচ্ছে, যে বলটা চারপাশের থেকে কণাগুলোকে নিজের কেন্দ্রের দিকে ঘিরে ধরার চেষ্টা করছে, সেটাকে আমরা কি বলছি? নিউটন বাই, মানে অ্যাকচুয়ালি সারফেস টেনশনের কি হয়ে যাবে একক? নিউটন বাই মিটার। আর সেই যে ফোর্সটা সেইটা নিউটন, আর সেটা এই 1 মিটার ক্ষেত্রফলের বা 1 মিটার জায়গার উপরে যখন পড়ছে, তখন সেইটাকে আমরা কি বলছি? সারফেস টেনশন। বোঝা গেল? মানে সেটা নিউটন। আর সারফেস টেনশনের নরমাল একক কি হয়ে যাবে? নিউটন বাই মিটার। আর কিভাবে আসলো সেটা আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন, ইন দ্য রিলেশন A সমান BT প্লাস C, মানে একটা রিলেশন দিয়ে দিয়েছে, কি বলছে? A সমান BT প্লাস C।
A and C are measured in meter, এর ইউনিট কি বলেছে মিটার, আর C এরও ইউনিট কি বলে দিয়েছে মিটার, and T is measured in second, আর T এর একক বলে দিয়েছে কত, সেকেন্ড। the SI unit of B must be, তাহলে আমাদের কি বলেছে B, তাই না, B কে বের করতে হবে, B এর SI ইউনিট বের করতে হবে, সেটা কি হবে, অপশন A মিটার, নাকি অপশন বি মিটার সেকেন্ড, নাকি অপশন সি সেকেন্ড, নাকি অপশন ডি মিটার পার সেকেন্ড, কি হয়ে যাবে? তাহলে আমরা এই সমীকরণটাকে কি লিখবো, a মাইনাস সি সমান বিটি, তাই তো হবে, বোঝা গেল? তাহলে আমরা কি লিখতে পারি, t is equal to a minus c by b, তাই তো? এবার a minus c, a হচ্ছে কিছু একটা মিটার, যদি আমি ধরেও নিই ওটা 10 মিটার, আর c ধরে নিলাম 5 মিটার, তাই না, 5 মিটার, তাহলে কত উঠবে ডিফারেন্স, 5 মিটার, কিন্তু একক তো থাকলোই, তাই তো? তাহলে এককটা আমরা এখানে জাস্ট জানি না তাই বলছি না, তো মানে এককটা দুটো মিটার, তো এখানে এককটা তাহলে কি হয়ে গেল, মিটার। হুম, আর নিচে কি বলেছে, ও সরি, এটা আমরা লিখবো b is equal to, এটা কি হবে তাহলে, এটা b তো বের করতে হবে, তাহলে t, t এর একক কি, সেকেন্ড, বোঝা গেল? তার মানে কি হলো, মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? তাহলে b এর একক কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, the SI unit of acceleration is, ত্বরণের SI ইউনিট কি? অপশন এ বলছে ms ইনভার্স, অপশন বি বলছে ms টু ইনভার্স, আর অপশন সি বলছে সেন্টিমিটার সেকেন্ড টু ইনভার্স, আর কিলোমিটার সেকেন্ড টু ইনভার্স। অ্যাক্সেলারেশন মানে কি, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ, ত্বরণ কি হয়, যে গতিবেগের পরিবর্তন বাই কি, সময়, এইটা হয় ত্বরণ। তাহলে ধরলাম গতিবেগ বেড়ে কত হলো v2, আর আগে কত ছিল v1, তাহলে কত বেড়েছে v2 মাইনাস v1 বাই সময়, তাহলে v2 মাইনাস v1, এইটাকে আমরা কি বলি, এইটাই হচ্ছে ত্বরণ। তো v2 মাইনাস v1 এইটা যদি আমরা ধরে নিই v হয়, তাহলে v বাই t, তাই না? v এর একক কি, v মানে কি ভেলোসিটি, ভেলোসিটির একক কি মিটার পার সেকেন্ড, আর নিচেও আবার একটাকে সেকেন্ড, তাহলে কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এম এস টু ইনভার্স, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার? এসআই ইউনিট বলেছিল, তাই এসআই ইউনিটের লেন্থের একক কি মিটার, সময়ের একক কি সেকেন্ড, বোঝা গেছে? পরের প্রশ্ন, 5 equal forces of 10 Newton are applied at one point, মানে কি, পাঁচটাই সমপরিমাণ বল, এইখানে ধরলাম কোনো একটা বস্তু আছে, তারপর পাঁচ দিক থেকে 5 রকম বল ক্রিয়া করছে, বোঝা গেল? তো and one point বলেছে, তো এই ক্ষেত্রে ধরে নিলাম এই one point, and all are lying in one plane, এরা যে কোনো একটা সারফেসের উপরে আছে বা একটাই প্লেনের উপরে আছে, এটা বলে দিয়েছে। if angles between them are equal, তাদের মধ্যে যে কোণগুলো, এই কোণগুলো কি সব সমান হয়েছে, বোঝা গেছে? the resultant of these forces will be, মানে কি এর ফলে কি হবে, অ্যাকচুয়ালি কি বল তৈরি হবে? অপশন এ বলছে 0, কোনো বলই তৈরি হবে না, অপশন বি বলছে 10 নিউটন, অপশন সি বলছে 20 নিউটন, আর অপশন ডি বলছে 10.5 নিউটন। কি হয়ে যাবে, যখন এই বলগুলোর পরিমাণ সবকটা সমান আর এদের মধ্যে ডিস্টেন্সও সমান, তখন কি হচ্ছে যে এরা, এই যদি একটা বল প্রয়োগ করে, সাথে সাথে এই একটা বল আছে যে হচ্ছে সেটাকে প্রশমিত করে দেবে, মানে এটা যদি প্লাস ধরে নেই তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস, একইভাবে এই দিক থেকে যদি বল প্রয়োগ হয় তাহলে এ কি করে করে দেবে, রোধ করে দেবে, বোঝা গেল? তাই কি হয়, যে এর মধ্যে কোনো রকম কোনো পরিবর্তনই ঘটে না, কারণ এর মধ্যে কোনো বলেরই সৃষ্টি হয় না, তাহলে কি হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ 0। পরের প্রশ্ন, when the milk is churned vigorously, the cream from it is separated out due to, মানে কি,
যখন আমরা অ্যাকচুয়ালি ঘোল তৈরি করি তখন যে ক্রিমটা বেরিয়ে আসে সেই ক্রিমটা কোন বলের কারণে বেরিয়ে আসে? অপশন এ বলছে ফ্রিকশনাল ফোর্স অর্থাৎ ঘর্ষণ বল, অপশন বি বলছে সেন্ট্রিফিউগাল ফোর্স, অপশন সি বলছে কি সেন্ট্রিপিটাল ফোর্স, আর অপশন ডি বলছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে কি হয়ে যাবে? যে এইখানে যদি একটা লম্বা এরকম থাকে তো সেই লম্বাটার চারপাশে ওই যে দইগুলো আছে সেটাকে এরকম করে ঘোরানো হয়, ঘোরানোর ফলে কি হয় পিনগুলো চারপাশে যে দেয়াল আছে সেই চারপাশের দেয়ালে গিয়ে এরকম পড়ে যায়। বোঝা গেল? তাই কি হচ্ছে তার মানে অ্যাকচুয়ালি এরকম ছিটকে ছিটকে চলে যাচ্ছে না, এইভাবে আলাদা করে নেওয়া হয়, ছিটকে ছিটকে চলে যাচ্ছে চারপাশে। তো এই যে ব্যাপারটা এইটাকে এইটা কোন বলের জন্য হয়? তাহলে সেটা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স এর জন্য। সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে কাজ করে? এইটা যদি সেন্টার হয় তাহলে এই সেন্টার থেকে সবসময় বাইরের দিকে কি কাজ করে? এই সেন্ট্রিফিউগাল ফোর্স। বোঝা গেছে? বোঝা গেল? ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। The distance between two plates in a wave is given by মানে কি? একটা যদি এরকম তরঙ্গ যায় এইভাবে তাহলে এর যে এই উঁচু সবথেকে যেখানটায় আর কি সেই তরঙ্গের অ্যামপ্লিটিউড অর্থাৎ মাত্রা কি হচ্ছে বেশি হয়েছে এইখানে, আবার একটা কোথায় সবথেকে বেশি হয়েছে এইখানে, তাই না? তাহলে এই দুটোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্রেস্ট। তো আমাদের প্রশ্নে এটাই জিজ্ঞেস করেছে এই যে দুটো ক্রেস্টের মধ্যে যে দূরত্বটা সেইটাকে আমরা কি বলি? সেইটাকে আমরা কি বলি? ওয়েভ নাম্বার, নাকি ওয়েভ ভেলোসিটি, নাকি অ্যামপ্লিটিউড, নাকি ওয়েভলেংথ? ওয়েভলেংথ মানে তরঙ্গ দৈর্ঘ্য, অ্যামপ্লিটিউড মানে হচ্ছে তীব্রতা বলা যায় খানিকটা, মানে কতটা বেশি। ওয়েভ ভেলোসিটি মানে তরঙ্গের গতিবেগ, নাকি ওয়েভ নাম্বার তরঙ্গের সংখ্যা। কি বলি আমরা সেটাকে? এইখান থেকে এইটা যখন হচ্ছে তখন আমরা বলি যে একটা তরঙ্গের পূর্ণ কমপ্লিট হয়েছে, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়েছে। তাহলে কি তৈরি হয়েছে? তরঙ্গ দৈর্ঘ্য। অপশন ডি ওয়েভলেংথ। ক্লিয়ার? আর এই যে সব থেকে নিচু যে পয়েন্ট গুলো হয় যেখানে এই তরঙ্গের তীব্রতা সব থেকে কম হয়েছে তো সেখানটাতে কি হয় যে এইগুলোকে কি বলা হয়? ট্রাফ। তো এই প্রশ্ন আসতে পারে দুটো ট্রাফের মধ্যে দূরত্বকেও কি বলে? ওই ওয়েভলেংথ। বোঝা গেছে? পরের প্রশ্ন। A passenger standing in a bus is thrown outward when the bus takes a sudden turn. This happens due to মানে কি? একটা বাসের মধ্যে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এই ধরে, তো বাসটা এরকম সোজা যাচ্ছিল, যেতে যেতে বাসটা হঠাৎ করে এরকম টার্ন নিয়েছে। তার মানে বাসটা যাওয়ার এই যে টার্ন নিয়েছে এইটাকে যদি এরকম গোলাকার ভাবি তার মানে বাসটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কোন দিকে? এই দিকে, তাই তো? কিন্তু বাসটা চলে গেছে এই দিকে। এইটা কিসে আজ ঠিক তখন কি মনে হয় এই যে ব্যক্তিটা ছিল এই ব্যক্তিটা এই সামনের দিকে এরকম করে ঝুঁকে পড়েছে। কেন হয়? বলছি আউটওয়ার্ড পুল অন হিম মানে তার ওপরে বাইরের দিকে যাওয়ার বল প্রয়োগ করা হয়, নাকি ইনার্শিয়া অফ মোশন, নাকি চেঞ্জ ইন মোমেন্টাম মানে এটা হচ্ছে স্থিতিজাড্য, চেঞ্জ ইন মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, নাকি চেঞ্জ ইন অ্যাক্সেলারেশন নাকি ত্বরণের পরিবর্তন। তাহলে কি হয় যে এই যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটা হচ্ছে এই বাসটার সাথে কানেক্টেড, তো এর মধ্যে তখন যে জাড্যতা তৈরি হয়েছে সে কি হবে? মানে সরি মোশন মানে হচ্ছে গতিজাড্য, তো এই মোশনের কারণে তার যে মধ্যে যে গতিজাড্যটা তৈরি হয়েছে রয়েছে, তো তার মানে পুরো বডিটা এখন ওই জাড্যে রয়েছে। তো যখন বাসটা এইরকম পয়েন্টে আসবে যেখান থেকে ও টার্ন নিচ্ছে তো তখন অ্যাকচুয়ালি বাসের অভিমুখ কোথায়? এই দিকে। ওর গতিজাড্যের অভিমুখ কোন দিকে হবে? এই দিকে। তো তখন ব্যক্তিটা তাই এই দিকে যাওয়ার চেষ্টা করবে, ওর পা যেহেতু বাসের সাথে কানেক্টেড আছে তাই পা কি হবে? পা ফার্স্টেই এদিকে চলে যাবে। ক্লিয়ার? মানে ওর সাথে ঘুরে যাবে কিন্তু বডির যে বাকি অংশগুলো কানেক্টেড নেই বাসের ওই মেঝের সাথে, তখন কি হয়ে যাবে? তখন হচ্ছে বাকি অংশগুলো সেই কারণে এই দিকে যাওয়ার চেষ্টা করবে ফার্স্টে ওর জাড্যের কারণে। কোন জাড্য? গতি জাড্যের কারণে।
বোঝা গেল? তো এই কারণেই মনে হয় যে সে হচ্ছে বাইরের দিকে ওরকম ঝুঁকে গেল। ঠিক আছে? পরের প্রশ্ন। When the velocity of a body is doubled, then যদি কোনো বস্তুর কি করা হয় ভেলোসিটিকে ডবল মানে কি দ্বিগুণ করে দেয় তাহলে কি হবে? Its potential energy is doubled, তাহলে potential energy ও ডাবল হয়ে যাবে। Its acceleration is doubled, এর ত্বরণ হয়ে যাবে দ্বিগুণ। Its kinetic energy is doubled, এর kinetic energy হয়ে যাবে ডবল। নাকি its momentum is doubled, নাকি এর ভরবেগ হয়ে যাবে ডবল দ্বিগুণ। কি হয়ে যাবে? পোটেনশিয়াল এনার্জির কথায় আসি। তো পোটেনশিয়াল এনার্জি মানে কি? mgh। এর মধ্যে কোথাও কি ভেলোসিটি আছে? নেই। তাহলে অপশন এ হবে না। তারপরে বলছে its acceleration is doubled, এখানে ত্বরণ কি কোথাও মানে ভেলোসিটি ডবল হলে যে ত্বরণও ডবল হবে এর কি কোথাও মানে আছে? নেই। তাহলে অপশন বি ও হচ্ছে হবে না। its kinetic energy is doubled, কাইনেটিক এনার্জির সাথে কি সম্পর্ক হয়? কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ কাইনেটিক এনার্জি কিসের প্রপোর্শনাল? ভি স্কোয়ারের প্রপোর্শনাল। তাহলে আমি যদি এখানে ভি দুই গুণ করি তাহলে কত গুণ হয়ে যাবে? ও ভি স্কোয়ার যেহেতু তাহলে হচ্ছে টু স্কোয়ার থেকে মানে 4 গুণ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে তো হচ্ছে না, এটাও হলো না। অপশন ডি বলছে ইটস মোমেন্টাম ইজ ডাবলড, এর ভরবেগ হয়ে যাবে দ্বিগুণ। ভরবেগ মানে কি? ভরবেগ যদি পি হয় তাহলে কি হয়? ভর মানে এম আর বেগের গুণফল মানে এমভি। তাহলে এর সাথে কি দেখতে পাচ্ছিস? জাস্ট সরল সম্পর্ক ভরবেগের সাথে, তাই না? তাহলে যেই হচ্ছে এটা দুই গুণ হয়ে যাবে তাহলে এটা কত হয়ে যাবে? 2v ইন্টু এম মানে 2mv। বোঝা গেল? তাহলে দুগুণ হলো তো। তাহলে ইটস মোমেন্টাম ইজ ডাবল, এর ভরবেগ হয়ে যাবে দ্বিগুণ। পরের প্রশ্ন। The impulse on a particle due to a force acting on it during a given time travel মানে কি? একটা সময় ধরে একটা বস্তুর উপরে কি করা হয়েছে? ইম্পালস দেওয়া হয়েছে। বোঝা গেছে? মানে কি? একটা বল প্রয়োগ করা হয়েছে। is equal to the change in it, সেই বলটা কিসের সমান হবে? অপশন এ বলছে ফোর্স, অপশন বি বলছে মোমেন্টাম মানে ভরবেগ, অপশন সি বলছে ওয়ার্ক ডান নাকি কাজ, আর নাকি অপশন ডি এনার্জি মানে শক্তি। কিসের সমান হবে? ইম্পালসের সাথে কে সমান হয়? ইম্পালসের সাথে সমান হয় মোমেন্টাম। কি করে? আমরা জানি কি ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো? অ্যাক্সেলারেশন মানে কি? ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। তো ভর ভরই থাকলো, ত্বরণকে আমরা কি জানি? গতিবেগের পরিবর্তন। তো গতিবেগের পরিবর্তন যদি হয় ভি তাহলে কি হবে? ভি বাই টি, সময়ের সাথে। ঠিক আছে? তো ওপরে আমরা এটাকে কি দেখতে পাচ্ছি তাহলে? এটাকে আমরা কি দেখতে পাচ্ছি? এমভি। এমভি আমরা কি জানি? এমভি জানি আমরা হচ্ছে ভরবেগ। ভর ইন্টু বেগের গুণফলই তো হয় ভরবেগ। বোঝা গেল? তাহলে এইটা সমান কি লিখতে পারি? পি বাই টি। তাহলে এফ সমান হলো পি বাই টি। এইটাই তো জিজ্ঞাসা করেছে, এফ ইন্টু টি সমান তাহলে কি হলো? মোমেন্টাম। কি করে? তার মানে কি? একটা নির্দিষ্ট সময় ধরে, এই যে বলেছে ইট ডিউরিং এ গিভেন টাইম ট্রাভেল, তাহলে একটা নির্দিষ্ট সময় ধরে যদি কোনো একটা ফোর্স কোনো একটা বস্তুর উপরে ক্রিয়া করে সেটাকে আমরা কি বলে থাকি? যে সেই ইম্পালসটা সেটা কি হয়? সেইটাই হয় মোমেন্টাম। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন। ইট ইজ ইজি টু বার্স্ট এ গ্যাস ফিল্ড বেলুন মানে একটা গ্যাস ভর্তি বেলুনকে ফাটানো সহজ কিসে? উইথ এ নিডেল, একটা সূচ দিয়ে, দেন উইথ এ নেল, পেরেকের বদলে। মানে পেরেক দিয়ে ফাটাতে যতটা এফোর্ট দিতে হয় তার থেকে নিডেল দিয়ে ফাটাতে গেলে এফোর্ট কম দিতে হয়, জাস্ট টাচ করলে ফেটে যায়। ইট ইজ বিকজ, এটা কি কারণে হয়? বলছে নেল এক্সার্টস মোর প্রেসার দ্যান নিডেল অন দ্য বেলুন মানে বলছে যে যে পেরেকটা সেই পেরেকটা নিডেলের তুলনায় সূচের তুলনায় বেলুনে অনেক বেশি বল চাপ দেয়। বোঝা গেছে? তারপর বলছে নিডল এক্সার্টস মোর প্রেসার দ্যান নেল অন দ্য বেলুন মানে কি নিডল যেটা আছে সেটা নিডলটা কি করে? ওই নেলের তুলনায় বেশি পরিমাণ চাপ দেয়।
আর নেল ইজ মোর লঙ্গার দ্যান নিডল মানে পেরেক হচ্ছে সূচের থেকে লম্বা সেই কারণে। আর অপশন ডি বলছে গ্যাস ইজ রিঅ্যাক্টিভ উইথ দ্য নিডল মানে কি নিডলের সাথে কি রিঅ্যাক্ট করে, বিক্রিয়া করে, গ্যাস। কি হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে আমরা যদি এটা সূঁচ দেখি তাহলে সূঁচের যে ডগাটা সেটা হয় ভীষণ পরিমাণ সরু, কিন্তু নেলের যে ডগাটা সেই ডগাটা খানিকটা হলেও মোটা হয় সূঁচের তুলনায়, তাই না? তাহলে এর মোটা যখন তাহলে এর ওপরে এখানে ক্ষেত্রফলও নিশ্চয়ই বেশি এর তুলনায়। এর যতটা ক্ষেত্রফল এ তো অনেক সরু, এর যতটা ক্ষেত্রফল তার তুলনায় এর ক্ষেত্রফল কি হয় অনেক বেশি হয়। আর আমরা প্রেসার মানে কি জানি? প্রেসার মানে হচ্ছে নিউটন, মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি ফোর্স বাই এরিয়া, মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেটাই কি হয় প্রেসার। তাহলে যার ক্ষেত্রফল তার মানে অ্যাকচুয়ালি P ভ্যারিসেস 1/a এটা আমরা লিখতে পারি এখান থেকে। তার মানে ক্ষেত্রফল যত কম হবে তত হচ্ছে কি হয়ে যাবে প্রেসার অনেক বেশি হবে, বোঝা গেল? আবার ক্ষেত্রফল যত বেড়ে যাবে তত কি হবে প্রেসার কমে যাবে। তাহলে এর ক্ষেত্রফল বেশি তাই এর প্রেসার কি হলো কমে গেল, আর এর ক্ষেত্রফল কি হলো কম তাই এর প্রেসার কি হলো বেড়ে গেল, বোঝা গেছে? এই তো ব্যাপার। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে নিডল মানে সূঁচ অনেক বেশি চাপ দেয় বেলুনের তুলনায়। কেন চাপ দেয়? কারণ চাপ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। বোঝা গেছে জিনিসটা? চলে আসি পরের প্রশ্ন। The weight of the body at the center of the earth is মানে কি একটা বস্তুর পৃথিবীর কেন্দ্রে কত ওজন হবে? অপশন এ বলছে ইনফাইনাইট মানে অপরিমিত বা অসীমিত, বি বলছে 0 শূন্য, অপশন সি বলছে স্লাইট লেস দ্যান দ্যাট অ্যাট দ্য ইকুয়েটর মানে কি ইকুয়েটরে যতটা হবে তার থেকে কিছু পরিমাণ কম হবে, আর অপশন ডি বলছে স্লাইটলি মোর দ্যান দ্যাট অ্যাট দ্য ইকুয়েটর মানে ইকুয়েটরে যেটা হবে ওয়েট তার তুলনায় কিছুটা বেশি হবে। কোনটা ঠিক? পৃথিবীর কেন্দ্রে মানে পৃথিবীর কেন্দ্রের দিকে যত যাওয়া হয় তত কি হয় ওই অ্যাক্সেলারেশন মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কি করতে থাকে কমতে থাকে, বোঝা গেল? কেন্দ্রে যখন যাব তখন কি হয়ে যাবে জি আর থাকবেই না, জি এর মান তখন কত হয় 0। আর আমরা ওয়েট মানে কি জানি এম ইন্টু জি, তাহলে জি যেখানে 0 হয়ে যাবে তাহলে পুরো প্রোডাক্টটাই হয়ে যাবে কত 0, তাই তো? তাহলে ওজন কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ক্লিয়ার? পরের প্রশ্ন। if the distance between two masses is doubled মানে কি দুটো বস্তু বা দুটো ভরের অ্যাকচুয়ালি মানে দুটো বস্তুর মধ্যে যদি যে দূরত্বটা সেটাকে দ্বিগুণ করে দেওয়া হয় the gravitational attraction between them তাহলে অভিকর্ষজ ত্বরণটা কি হবে? অভিকর্ষজ ত্বরণ দ্বিগুণ হবে is doubled নাকি becomes 4 times মানে 4 গুণ হবে, নাকি is reduced to half নাকি half হয়ে যাবে, নাকি is reduced to a quarter মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে সঠিক উত্তর? আমরা কি জানি দুটো বস্তুর মধ্যে যে টানটা হয় সেই ফোর্সটা সেই বলটা সমান কি হয় জি ইন্টু m1 ইন্টু m2 বাই কি হয় আর স্কোয়ার। ক্লিয়ার? জি যেখানে কি হয় যে ওই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে? m1 হচ্ছে একটা বস্তুর ভর আর m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর আর স্কোয়ার হচ্ছে কি ওদের মধ্যেকার ডিস্টেন্স, বোঝা গেছে? আর কি ডিস্টেন্স, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ডিস্টেন্স এর সাথে সেই ফোর্সটার কি হয় সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এখানে যখন আর স্কোয়ার 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে অর্থাৎ মানে কি ডবল হয়ে যাবে তখন কি হবে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে কত 4, তার মানে কি আগে যা ছিল আগে কত ছিল জি m1 m2 বাই আর, তো এখন আর এর সেখানে যদি আমি 2 গুণ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে জাস্ট 4 ভাগ মানে আরো এখানে 4 4 হয়ে যাচ্ছে, তার মানে কত হলো 4 ভাগের 1 ভাগ, তার মানে is reduced to a quarter, কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, বোঝা গেল?
তারপর ও এখানে আরেকটা কথা যেটা বলা হয়নি, এই যে ফোর্সটা, এই ফোর্সটা নিয়ে যেটা নিয়ে আমরা এতক্ষণ বললাম, সেই ফোর্সটাই কি অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অর্থাৎ জি। বোঝা গেছে? পরের প্রশ্ন, a body has a free fall from a height of 20 meter. After falling through a distance of 5 meter, the body would মানে কি একটা বডিকে 20 মিটার উচ্চতা থেকে ফেলা হচ্ছে, যে ফ্রি ফল অবস্থায় পড়ছে, মানে কোনো বাধা নেই, সেই অবস্থাতেই ও পড়ছে। আফটার ফলিং থ্রু এ ডিস্টেন্স অফ 5 মিটার, 5 মিটার দূরত্ব অতিক্রম করার পর সেই বস্তুটার কি হবে? লুজ 1/4 অফ ইটস টোটাল এনার্জি, এর যে টোটাল এনার্জিটা থাকবে তারও 1/4 অংশ হারিয়ে ফেলবে। লুজ 1/4 অফ ইটস পোটেনশিয়াল এনার্জি, এর পোটেনশিয়াল এনার্জির 1/4 অংশ খুইয়ে দেবে। গেইন 1/4 অফ ইটস পোটেনশিয়াল এনার্জি, এর পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি যা ছিল তার আবার 1/4 অংশ এ বেশি নেবে বা বেশি হয়ে যাবে। আর গেইন 3/4 অফ ইটস টোটাল এনার্জি, মানে নাকি 3/4 অংশ এ লাভ করবে টোটাল এনার্জির তুলনায়। কি হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে যখন বস্তুটা 20 মিটার উচ্চতাতে ছিল, যখন বস্তুটা 20 মিটার উচ্চতাতে আছে, তাহলে h is equal to কত? 20। তাহলে এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা সেটা কত হবে? mg। আর h এর উচ্চতা কত? 20। তাহলে এটা কত হবে? 20 mg। ক্লিয়ার? যখন ও 5 মিটার নিচে নামলো তখন ও কত? 5 মিটার নিচে নামলো, টোটালটা তো 20, 5 মিটার নিচে নামা মানে কত? এই যে দূরত্বটা, এটাকে আমরা কত বলতে পারি? 15 বলতে পারি। তাহলে ঠিক যখন ও ওই 15 মিটার নিচ থেকে 15, ওপর থেকে 5 মিটার এসছে, তার মানে নিচ থেকে আর কত মিটার হবে? 15 মিটার যেতে হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি তখন পোটেনশিয়াল এনার্জি কত? যখন ও 15 মিটার উচ্চতায় আছে, তাহলে mg ইন্টু 15 মানে কত? 15 mg। তাহলে ও ছিল 20 mg, এখন কত mg হয়েছে? 15 mg, তাহলে খুইয়েছে কত? 5 mg, তাই না? তাহলে এই 5 mg এই 20 mg র কত অংশ? 1/4 অংশ। বোঝা গেছে? তাহলে লুজ 1/4 অফ ইটস পোটেনশিয়াল এনার্জি, তাহলে তার স্থিতিশক্তির 1/4 অংশ হারিয়ে ফেলবে। তাহলে কিভাবে করলাম বোঝা গেল? চলে আসি পরের প্রশ্ন। ইন এ ভ্যাকিউম এ 5 রুপি কয়েন, মানে যেখানে কোনো মাধ্যমই নেই সেইখানে একটা 5 টাকার কয়েন, এ ফেদার অফ এ স্প্যারো বার্ড, একটা আম, চড়ুই পাখির একটা পালক, অ্যান্ড এ ম্যাঙ্গো আর ড্রপড সিমালটেনিয়াসলি ফ্রম দ্য সেম হাইট, মানে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে এই তিনটে জিনিসকে নিচের দিকে ফেলা হয়েছে একই সাথে। দ্য টাইম টেকেন বাই দেম টু রিচ দ্য বটম, যে দূরত্বটা ওদের অতিক্রম করতে হতো যখন এটা এসে পৌঁছাচ্ছে তিনজন, ইজ t1, এই টোটালটা অতিক্রম করতে এর কত লেগেছে? t1, এর কত লেগেছে? t2, আর এর কত লেগেছে? t3। ক্লিয়ার? ইন দিস সিচুয়েশন, এই অবস্থাতে উই উইল অবজার্ভ দ্যাট, আমরা কি দেখতে পাবো? t1 গ্রেটার দ্যান t2 গ্রেটার দ্যান t3, মানে কি? যে t1 এ সব থেকে বেশি সময় লেগেছে, t2 এর সব ক্ষেত্রে সব থেকে কম সময়, মানে মাঝামাঝি সময় লেগেছে, t1 এর থেকে কম কিন্তু t3 থেকে বেশি, আর t3 সব থেকে কম সময় লেগেছে। নাকি অপশন বি t1 গ্রেটার দ্যান t3 গ্রেটার দ্যান t2, নাকি অপশন সি t3 গ্রেটার দ্যান t2 গ্রেটার দ্যান t1, নাকি অপশন ডি t1 সমান t2 সমান t3, অর্থাৎ তিনজনের সমান সময় লেগেছে। যখন ওপর থেকে কোনো বস্তু পড়ে, সেই বস্তুটা এখানে চারপাশে কি রয়েছে? হাওয়া রয়েছে। বস্তুটার চারপাশে কি থাকবে? হাওয়া রয়েছে, প্রচুর হাওয়া। তো সেই যখন ও পড়ছে তখন ওই হাওয়াটাই বস্তুটার উপরে কিসের কাজ করে? ফোর্সের কাজ করে, বল। বোঝা গেল? তো কি হয়? এই যে ঘর্ষণটা দিচ্ছে, এই ঘর্ষণটা দেওয়ার ফলে বস্তুটার খানিকটা সময় লাগে। তো যার মাস যত বেশি তার ওয়েটও তত বেশি, তাই তো? তাহলে যার ওয়েট বেশি হবে অর্থাৎ তাকে পৃথিবী বেশি জোরে টানছে, সে পৃথিবীর দিকে বেশি জোরে পড়বে, এই তো ব্যাপার। তাহলে নিশ্চয়ই একটা পালক, একটা এর যদি আমরা মাস হিসেবে দেখি, তাহলে মাসে সব ম্যাঙ্গো সব থেকে বেশি, তারপরে কার বেশি? ফেদারে, এই সরি তারপরে কয়েনের,
তারপরে কার ফেদারের, এই তো ব্যাপার। তাহলে যদি কোনো মাধ্যম থাকতো হাওয়ার মধ্যে দিয়ে ফেলতো তাহলে এর ওয়েট সব থেকে বেশি হতো, তারপরে হতো এর ওয়েট, তারপরে হতো এর ওয়েট। তাহলে সবার আগে কে পড়তো? ম্যাঙ্গো, তারপরে হচ্ছে কয়েন, কয়েন, তারপরে হচ্ছে ফেদার পড়তো। বোঝা গেল? কিন্তু এখানে কোনো মাধ্যমই নেই। তাহলে কি? তাহলে তো এদের এখানে যে ফ্রিকশন ফোর্স যেটা এদেরকে আটকাচ্ছিল এর সাথে, তো সেইটা থাকবে না। তো সেইটাই যদি জিরো হয়ে যায় তাহলে এরা তিনজনের তো আর কোনো বাধাই থাকলো না। তাহলে যখনই ফেলবো এদের তখন একসাথেই পড়বে। বোঝা গেছে? মানে একই সময়ে পড়বে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডার্টি ক্লোথস নোংরা জামা কাপড় কন্টেইনিং গ্রিস অ্যান্ড অয়েল স্টেনস, মানে যেখানে গ্রিস আর অয়েলের ছাপ থাকে তাদেরকে আমরা পরিষ্কার করার জন্য আমরা জলে কি দিই? ডিটারজেন্ট দিই। স্টেনস আর রিমুভড বিকজ ডিটারজেন্ট, মানে স্টেনসটা কেন দূর হয়ে যায়? ডিটারজেন্ট কি করে? রিডিউসেস ড্রাস্টিক্যালি দ্য সারফেস টেনশন বিটুইন ওয়াটার অ্যান্ড অয়েল, মানে কি এ হচ্ছে ওই দুটো জিনিসের মধ্যে কি হয়, দুটো জিনিসের মধ্যে সারফেস টেনশনটাকে কি করে? কমিয়ে দেয়। ওই কে ডিটারজেন্ট, মানে জল আর তেলের মধ্যে সারফেস টেনশনটাকে কমিয়ে দেয়, নাকি জল আর তেলের মধ্যে সারফেস টেনশন বাড়িয়ে দেয়, নাকি জল আর তেলের হচ্ছে ভিসকোসিটি বাড়িয়ে দেয়, নাকি জল আর ওই মানে ডিটারজেন্ট কি হলে কি হয়ে যায়? ভিসকোসিটি কমে যায়। তো এখানে ভিসকোসিটি আসবেই না। ভিসকোসিটি কি হচ্ছে? ভিসকোসিটি অ্যাকচুয়ালি বলতে গেলে তরলের ফ্রিকশন ফোর্স, ত্বরণের ঘর্ষণ বল। মানে এই যদি এটা সারফেস হয় এর প্রতি যখন জল যাবে তো আমরা দেখতে পাবো যে নিচের জলটা এর সাথে বেশি কাছে আছে, তাই এর ঘর্ষণ বল অনেক বেশি হবে। তাই নিচের স্রোতটা একটু কম স্পিডে যাবে, তার উপরের স্রোতটা আরেকটু বেশি স্পিডে যাবে, তার উপরের স্রোতটা একদম বেশি স্পিডে যাবে। যে স্রোতটা সব থেকে উপরে থাকবে সে সব থেকে বেশি স্পিডে যাবে। বোঝা গেছে? সেই জিনিস হচ্ছে ভিসকোসিটি। তো এখানে তো এসব আসছে না। তাহলে কি করে যে ডিটারজেন্ট কি করে? এই যে কোনা কোনা, এই যে সেই সার্ফের অ্যাডে আমরা ওরকম দেখে থাকি, তো সেইখানে যে ব্যাপারটা, এখানে তো যখন ডেনসিটি কি হয়, মানে হচ্ছে যখন ওটাকে করে ওই সারফেস টেনশন তখন বেশি থাকে। তো সেই কারণেই হচ্ছে কি হয়, এরা অনেক বেশি আঁকড়ে আঁকড়ে থাকে, ভালো করে জলগুলো চারপাশে ছড়িয়ে পড়তে পারে না, তাই পরিষ্কার হয় না। যখন ডিটারজেন্ট অ্যাড করে দিই তখন কি হয়? এই সারফেস টেনশনটাই কি হয়? কমে যায়। বোঝা গেল? তার ফলে কি হয় যে তার ফলে এই জলটা এই তেলটা অনেকটা বেশি করে ছড়িয়ে পড়তে পারে। যে যে বেশি করে ছড়িয়ে পড়বে তাহলে আর এর এরকম কোনায় কোনায় আটকে থাকবে না, বেরিয়ে আসবে ময়লাগুলো। বোঝা গেছে? তাহলে কি হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এ প্যাসেঞ্জার ইন এ মুভিং ট্রেন tosses a coin upward which falls behind him. It implies that the motion of the train is, মানে কি একজন যাত্রী যখন একটা ট্রেনের মধ্যে যাচ্ছে তখন সে ওপরে একটা টস করেছে, একটা কয়েনকে ওপরের দিকে ছুঁড়েছে, which falls behind him, সেটা তার পেছনে পড়ছে। এখানে যদি ব্যক্তিটা থাকে তাহলে এর পেছনে পড়ছে। It implies that the motion of the train is, এটা কি বোঝায়? যে ওই ট্রেনের গতিটা accelerated মানে ত্বরণে চলছে, নাকি along the circular tracks মানে বৃত্তাকার পথে চলছে, নাকি retarded নাকি মন্দনের এতে চলছে, নাকি ইউনিফর্ম নাকি এতে চলছে, সমগতিতে চলছে। তাহলে যদি সমগতিতেই থাকতো তাহলে এই ব্যক্তিটার হাতেই তো ছিল এই কয়েনটা, তাহলে সে কি হতো? সেও ওই গতিতেই ছিল। তাহলে যদি ছুটতো তাহলে এই ব্যক্তিটাও যেমন এগোচ্ছে এই কয়েনটাও সেরকম এগোতো, তাই ওর হাতে এসেই পড়তো আবার। আর অ্যালং দ্য সার্কুলার ট্র্যাকস এর প্রশ্ন এখানে আসে না। রিটার্ডেড যদি হতো, রিটার্ডেড মানে কি গতি কমে যাচ্ছে, তাহলে এইখানে যা গতি ছিল তার থেকে যদি কমে যায় তাহলে এই ব্যক্তিটা যেহেতু কানেক্ট আছে এই বাসের সাথে, তাই এ কি করবে? এ একটু পিছিয়ে পড়বে। আর এই কয়েনটা তো সেই গতিতেই যাচ্ছিল, তাহলে কয়েনটা কি আর একটু সামনে পড়বে। তার মানে কি কয়েনটা তখন সামনে পড়বে। আর এখানে কি হচ্ছে? এখানে পেছনে পড়েছে, তার মানে অ্যাকচুয়ালি কি রয়েছে? অ্যাক্সেলারেটেড আছে, অর্থাৎ ত্বরণ, মানে বাসটার এখানে যা গতিবেগ ছিল তো তার তুলনায় গতিবেগ কি হয়ে গেছে? বেড়ে গেছে। তার ফলে কি হচ্ছে? ব্যক্তিটা এইখানে চলে এসেছে কিন্তু কয়েনটার গতিবেগ তো এটা ছিল যেটা কম, তাই এ একটু পেছনের দিকে গিয়ে পড়েছে। বোঝা গেছে? তো সেই কারণে পেছনে পড়ে। তাহলে কিসে আমরা বলতে পারি যে বাসটা তার মানে ত্বরণে গতিশীল ছিল। ক্লিয়ার? পরের প্রশ্ন, what will be the impact on the duration of swinging of a pendulum if it is carried on moon, মানে যদি একটা পেন্ডুলামকে চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে যে সেই পেন্ডুলামের দোলনটা
সেই পেন্ডুলামের দোলনটা কি এক থাকবে, মানে ইট উইল রিমেইন সেম, নাকি ইট উইল ডিক্রিজ মানে সেই দোলন কমে যাবে, নাকি ইট উইল বি জিরো দোলন জিরো হয়ে যাবে, নাকি ইট উইল ইনক্রিজ মানে দোলন বেড়ে যাবে? কি হয় পেন্ডুলামের ক্ষেত্রে? কি হয় পেন্ডুলামের ক্ষেত্রে আমরা জানি এরকম আবার একটা দূরত্বে যায়, আবার এইখান থেকে গিয়ে আবার এরকম একটা দূরত্বে যায়, এই তো পেন্ডুলাম এইরকম ভাবে যাওয়া আসা করছে, এই দিক থেকে গেল আবার এইভাবে ফিরে এলো। তো এই হচ্ছে তিনটা অবস্থান। তো কি হয় যে এই পেন্ডুলামটা যখন এই উচ্চতায় আছে তখন এর উপরে কে কাজ করছে? জি কাজ করছে, অভিকর্ষজ ত্বরণ, তার ফলে এ হচ্ছে এরকম নিচে নেমে আসার চেষ্টা করে, কিন্তু যখন এই নিচে নেমে আসার মধ্যে চেষ্টা করে তখন এরপরে এই বল ক্রিয়া করার ফলে এর মধ্যে কিসের তৈরি হয়? ভেলোসিটি সৃষ্টি হয়, আর সেই কারণে এ কি করে এর মধ্যে কিছুটা গতির জন্য এ আবার এই ওপরে এগিয়ে যায় ঠিক যেখান থেকে নেমে এসেছিল সেই উচ্চতায়। বোঝা গেল? আবার এখানেও ঠিক সেই একই কারণে নামে আর এখানে পৌঁছয়, এখান থেকেও আবার এখানে পৌঁছয়। বোঝা গেল? তার মানে কি হয় যে জি এর ওপরে এটা নির্ভর করে। তো জি পৃথিবীতে যতটা চাঁদের জি কি ততটা? তা তো নয়। তাহলে কি হবে যে একে নিশ্চয়ই কম এতে টানবে, তাহলে একে যখন কম বলে টানবে তার মানে এর মধ্যে কম ভেলোসিটি তৈরি হবে, কম গতি তৈরি হবে। তো সেই কম গতি যখন তৈরি হবে তখন এইটাকে আসতে বেশি সময় লাগবে, এখান থেকে এইটা উঠতে বেশি সময় লাগবে। বোঝা গেল? তো তখন কি হয়ে যাবে? তখন হচ্ছে পেন্ডুলাম অ্যাকচুয়ালি স্লো হয়ে যাবে, তাহলে the swinging কি হবে? it will decrease। বোঝা গেছে? A bus covers the first half of a certain distance with speed v1, মানে একটা বাস কোনো একটা দূরত্বের প্রথম হাফটাকে v1 স্পিডে কভার করেছে আর সেকেন্ড হাফটাকে কভার করেছে কিসে? v2 স্পিডে। দ্য এভারেজ স্পিড ডিউরিং দ্য হোল জার্নি, তাহলে পুরো যে যাত্রাটা হয়েছে সেই যাত্রাটার ক্ষেত্রে পুরো গড় গতিবেগটা কত ছিল? অপশন এ বলছে v1 প্লাস v2 বাই 2, অপশন বি বলছে v1 বাই v2 বাই v1 প্লাস v2, নাকি অপশন সি বলছে রুট v1 v2, নাকি অপশন ডি বলছে 2v1 v2 বাই v1 প্লাস v2। কি হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে ফার্স্ট হাফ আমরা যদি টোটাল ডিস্টেন্সটা মনে করে নিই x, তাহলে ফার্স্ট হাফ অর্থাৎ x বাই 2 দূরত্ব কত গতিবেগে গেছে? v1 গতিবেগে গেছে, তাহলে ডিস্টেন্স বাই গতিবেগ কি হয়ে যায়? সময়। আর পরের যে হাফ সেটা কি গতিবেগে গেছে? v2 গতিবেগে গেছে। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে যদি t1 হয় এটা t2, তাহলে টোটাল টাইমটা সমান কত? t1 প্লাস t2। বোঝা গেল? এবার এভারেজ স্পিড জিজ্ঞেস করেছে, এভারেজ স্পিডের ক্ষেত্রে কি হয়? টোটাল ডিস্টেন্স কত? x বাই t2, এই x বাই t। তো এই x বাই t তো বেরোলো, তাহলে t সমান আবার কি? t সমান হচ্ছে t1 প্লাস t2, তার মানে আমরা এটাকে কি লিখবো? x বাই t1 এর মান কত? x by 2 into v1 plus x by 2 by v2, তাহলে নিচেরটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? x by 2x by 2x by 2 আর নিচে হচ্ছে, ও এখানটা ভুল হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটাকে যদি একটু ঠিক করে নিই তাহলে x by 2 into v1 আর এটা x by 2 into v2, উল্টে গেল জাস্ট। ওহো হো, এগুলো তলায় আসবে x by 2 into v1 আর x by 2 into v2, তাহলে কি হয়ে যাবে? x কমন নিলাম তাহলে 1 by 2 v1 1 by 2 v2, তাহলে এটা এই x x তো কেটে গেল, তাহলে কি হবে? এটা 1 by v2 plus v1 by 2 v1 v2, তাহলে এটা উল্টে গেলে কি হয়? 2 v1 v2 by v2 plus v1, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 2 v1 v2 by v1 plus v2। ক্লিয়ার?
এখনো ২ টো প্রশ্ন ছিল, কিন্তু উম অনেকক্ষণ ধরে লোডশেডিং, তো ল্যাপটপে চার্জ হয়তো এক্ষুনি হঠাৎ করেই ফুরিয়ে যাবে। তো তখন পুরো উম রেকর্ডটাই ফালতু হয়ে যাবে। তো সেই কারণে আজকে ২ টো প্রশ্ন থাকলো এখানে আলোচনা। আ আমরা অন্যদিন হচ্ছে পরের দিন হচ্ছে আরো ২ টো প্রশ্ন আলোচনা পরের দিনের ক্লাসে করে নেব। তো যাই হয়ে যাক, আজকের ক্লাস তাহলে এই অবধি। তো তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি কেমন লাগলো তো বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর আমাদেরকেও জানিও। আর তোমরা যদি এই সমস্ত পিডিএফটাই পেতে চাও তাহলে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো, যার নাম অল্টারনেট স্টাডি বেঙ্গলি। ডেসক্রিপশনে লিংকও দেওয়া থাকবে। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাস এই অবধি। আসলাম।